লাস্ট লেকচারে আমরা সেপটিক ট্যাঙ্কের প্রবলেম সলভ করেছি। আজকে আমরা আলোচনা করব ট্রিটমেন্ট এন্ড ডিসপোজাল অফ স্লাজ এন্ড স্কাম। ট্রিটমেন্ট এন্ড ডিসপোজাল অফ স্লাজ এন্ড স্কাম। তো আমরা সেপটিক ট্যাঙ্ক নিয়ে যখন আলোচনা করেছি দেখেছিলাম যে সেপটিক ট্যাঙ্কে চারটা ডিস্টিংক্ট জোন ক্রিয়েট হয়। এই জোনের মধ্যে আমাদের ল্যাট্রিন থেকে বা হাউস হোল্ড থেকে যে ওয়েস্ট ওয়াটার আসে, হিউম্যান এক্সক্রিটা কন্টেইনিং ওয়েস্ট ওয়াটার আছে, সেই ওয়েস্ট ওয়াটারের মধ্যে ওয়েস্ট ওয়াটার থেকে সলিডের কিছু পার্শিয়াল সেপারেশন ঘটে। তারপর কিছু স্কাম তৈরি হয়, যে স্কামটা ট্যাঙ্কের উপরের অংশ দিকে পানির উপর ভেসে থাকে। আর স্লাজ, যেটা কিনা হেভি অর্গানিক ওয়েস্ট গুলো অ্যানারোবিক ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির কারণে স্লাজে পরিণত হয়। তো আমাদের ট্যাঙ্কটা যখন ফিল হয়ে যায়, একেবারে ফুল যখন হয়ে যাচ্ছে ট্যাঙ্কটা, তখন ফুল হয়ে গেলে আমাদের স্কাম থাকে, ভিতরে কিছু ওয়েস্ট ওয়াটার থাকে, আর নিচের দিকে কি থাকে, ডাইজেস্টেড কিছু স্লাজ পার্টিকেল পড়ে থাকে। তো আমাদের কি করতে হবে, এই সেপটিক ট্যাঙ্কটাকে বারবার ব্যবহার করতে হবে। এই জন্য কি করতে হবে, এই স্লাজ বা স্কামটাকে এমটি করতে হবে ট্যাঙ্ক থেকে। তো এই জন্য বলতেছে স্লাজ অ্যান্ড স্কাম মাস্ট বি রিমুভড ফ্রম দ্য ট্যাঙ্ক হোয়েন দে অকুপাই 2/3 অফ দ্য ট্যাঙ্ক ক্যাপাসিটি। তো আমাদের এখানে গাইডলাইন এরকম যে ট্যাঙ্কটা ফুল হয়ে গেলে আমরা পরিষ্কার করব না, ডিসচার্জ করব না। ট্যাঙ্কের যদি 2/3 ক্যাপাসিটি ফুল হয়ে যায়, তখনই আমরা এটাকে কি করব, ডিসচার্জ করব। এখানে একটু কিছু মাথায় রাখতে হবে, কশন, মানে কশাসলি কাজ করতে হবে এই ডিসলাজিংটাকে। কারণ আমরা যে স্লাজ স্কাম বা ওয়াটারটাকে বের করে দিব, সেগুলো অবশ্য কি থাকে, প্যাথোজেন দ্বারা পরিপূর্ণ, মানে ডিজিজ কজিং মাইক্রো অর্গানিজম দ্বারা পরিপূর্ণ থাকে। তো এজন্য আমরা এই সেপটিক ট্যাঙ্কটাকে যখন ডিসলাজ করব, অবশ্যই ম্যানুয়াল ডিসলাজিংটাকে বন্ধ করে দিয়ে আমরা কি করব, মেকানিক্যাল ডিসলাজিং এর দিকে যাব। তো এই ডিসলাজিং শুড বি ক্যারিড আউট ইন এভরি 2 to 5 years। তো 2 থেকে 5 বছর পর পর আমাদের এই ডিসলাজিং করাটা প্রয়োজন বা উচিত। তো এখান থেকে আমাদের একটা গাইডলাইন পাচ্ছি যে আমাদের সেপটিক ট্যাঙ্কের ডিজাইন পিরিয়ড আমরা 2 থেকে 5 বছরের মধ্যে নিব। In some tropical countries, septic tank sludge is used as soil conditioner and fertilizer for the fish pond. তো অনেক দেশে আছে কি এই স্লাজ গুলোকে সয়েলের কন্ডিশনার, ফার্টিলাইজার হিসেবে ব্যবহার করে, আবার অনেক সময় পন্ড মানে কি মাছের খাদ্য হিসেবেও ব্যবহার করে, কারণ এতে অত্যধিক পরিমাণে অর্গানিক কন্টেন্ট থাকে। তো দেখি আমাদের সেপটিক ট্যাঙ্কে আসলে কি ঘটে। সেপটিক ট্যাঙ্ক আমাদের প্রপার্টি লাইনের মধ্যে থাকে, আমার নিজের প্রপার্টির মধ্যেই থাকবে। এর উপর যে আমাদের ম্যানহোলটা যখন খুলে ফেলবো, একটা ফুল সেপটিক ট্যাঙ্ক দেখতে হবে, এতটা নোংরা। তো উপরে যেটা আছে এটা হলো আমাদের স্কাম লেয়ার, এর নিচে একটু ওয়াটার লেয়ার আছে, এবং তার নিচে আমাদের ডাইজেস্টেড স্লাজ আছে। তো আমরা এখানে মেকানিক্যাল ডিসলাজিং করব। মেকানিক্যাল ডিসলাজিং করার জন্য আমাদের কি থাকে, একটা পাইপ থাকে, সাকশন পাইপ। এই সাকশন পাইপটা দিয়ে অপর প্রান্তে থাকে আমাদের সাকশন পাম্প। পাম্পিং যখন করব, তখন এই পাইপের মধ্যে দিয়ে এই স্লাজ গুলো উঠে আসবে। তো স্কাম লেয়ারটা এতটাই অনেক সময় শক্ত হয়ে থাকে, এজন্য এটাকে ভেঙে দিতে হয়। ভেঙে না দিলে নিচের স্তর থেকে ওয়াটারটা কি হবে না, সাকশনের রিচে আসবে না বা সাক করা সম্ভব হবে না। এই জন্য অনেক সময় কি করতে হয়, স্কাম লেয়ারটাকে আমাদের ভেঙে দিতে হয়। কোনো স্কুপ বা স্টিরার দিয়ে আমাদের স্কাম লেয়ারটাকে কি করে দিতে হয়, ভেঙে দিতে হয় বা কেটে দিতে হয়। ভেঙে বা কেটে দেওয়ার পর কি হয়ে যাচ্ছে, স্কাম লেয়ারটা একটু দুর্বল হয়ে যায়, দেন আমরা সহজে সাক করে এটাকে বের করে নিয়ে আসতে পারি। ঠিক আছে। তো আমাদের সেপটিক ট্যাঙ্কে এইরকম স্লাগ, এটা স্কাম জমে থাকে। তখন এখন চিন্তা করো, এই স্লাজ বা স্কাম যদি আমি ডিরেক্ট কোনো নিয়ার বাই ওয়াটার বডিতে ফেলে দেই বা রাস্তার পাশে ফেলে রাখি, তাহলে অবশ্যই কি হয়ে যাবে, এই এক্সক্রিটা বা এই ওয়েস্ট দ্বারা হিউম্যান কন্ট্যাক্টে আসলে হিউম্যান হেলথ হ্যাজার্ড হতে পারে, এছাড়া এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন ঘটবে। তা অনেক সময় হয় কি, স্কাম লেয়ারটা এত হার্ড হয় যে আমাদের কি করতে হয়, ড্রিল মেশিনের মাধ্যমে এর টপ লেয়ারটাকে কাটতে হয়। তো জেনারেলি এগুলো বড় সাইজের সেপটিক ট্যাঙ্কে আমাদের এই ঘটনাগুলো ঘটে। তো এখানে কেটে নিয়ে, মেকানিক্যাল স্টিরার দিয়ে কেটে নিয়ে তারপর আমাদের কি করতে হয়, এখানে কিছুটা ডাইলুট করে নেওয়া হয়। এটা কি হয়ে যাচ্ছে, সহজে সাকশন মেশিনের মাধ্যমে আমরা স্কাম, ওয়াটার এন্ড স্লাজ গুলোকে বের করে নিয়ে আসতে পারি। তো সেপটিক ট্যাঙ্ক আমরা দেখি আমাদের প্রপার্টি লাইনের মধ্যে, আরেকটা ভিডিওতে একটু দেখার চেষ্টা করি। এটা হলো আমার নিজস্ব প্রপার্টি লাইনের মধ্যে আমাদের একটা সেপটিক ট্যাঙ্ক থাকে। তো আমি যে ভিডিওগুলো তোমাদের দেখাচ্ছি, এগুলো তুমি ওপেন সোর্সে সব পাবা, ইউটিউবেই পেয়ে যাবে ভিডিওগুলো, সমস্যা নাই। তো আমাদের ম্যানহোল দ্বারা যে সেপটিক ট্যাঙ্কটা ঢাকা থাকে, দেখো এটা আমার প্রপার্টি লাইন। আমার প্রপার্টি লাইনের এখানে খেয়াল করো একটা জিনিস, এখানে দেখায় যে
গভর্নমেন্টের হয়তো বা একটা সুয়ারেজ লাইন মাটির নিচ দিয়ে পাস করে গেছে, আমি কি করি আমার সেপটিক ট্যাঙ্কের যে ইফ্লুয়েন্ট ওয়াটার আছে সে ওয়াটারটাকে এখানে পাঠিয়ে দিব। কিন্তু ওয়াটারটা কন্টিনিউসলি তো আমি চলে যাবে, কিন্তু আমার ট্যাঙ্ক যখন ফুল হয়ে যাবে তখন এই ট্যাঙ্কটাকে তো আমাদের কি করতে হবে, ডিসলাজ করতে হবে। তো ডিসলাজিং ওয়ার্কটা এখানে দেখাচ্ছে। তো দেখো এই ম্যানহোলটা তোমরা যদি উঠায় ফেলো, ম্যানহোলটা উঠানো ফেলার পরে দেখবে এটা আউটলেট পাইপ। তো আউটলেট পাইপে একটা স্ট্রেইনার বা ছাকনা থাকে, আউটলেট পাইপের একটা স্ট্রেইনার বা ছাকনা থাকে। এই ছাকনা থাকার সুবিধাটা কি হচ্ছে, আউটলেট পাইপ দিয়ে যখন ইফ্লুয়েন্ট ওয়াটার গুলো বেরিয়ে যাবে ট্যাঙ্ক থেকে, তখন এখানে স্ক্রিনিং এর পর যে ওয়াটার বের হয়ে যাবে সেই ওয়াটারে আমাদের অর্গানিক পার্টিকেল বা সলিড পার্টিকেলের পরিমাণ কম থাকবে। কম সলিড পার্টিকেলের যদি শুধু আমি লিকুইড ওয়েস্টকে আমি যদি সেপটিক ট্যাঙ্ক থেকে বের করে কনভেনশনাল সুয়ার সিস্টেমে দিতে পারি, তাহলে কনভেনশনাল সুয়ার সিস্টেমের উপর চাপটা কম পড়বে বা গভর্নমেন্টের চাপটা কম পড়বে। এই স্ক্রিনটা আমাদের ফ্রিকুয়েন্টলি বা কিছুদিন পর পর কি করা উচিত, পরিষ্কার করে দেওয়া উচিত, যাতে ক্লগিং আমার না ঘটে। এরপর আমরা কি করতে পারি, মেকানিক্যাল ডিসলাজিং মেশিনের মাধ্যমে আমরা কি, এইটা হলো আমাদের সাকশন পাইপ, পাইপের মাধ্যমে এই ওয়েস্ট ওয়াটারটাকে আমরা কালেক্ট করে নিতে পারি। কালেক্ট করে কোথায় নিয়ে যেতে পারি, আমাদের ভ্যাকুম টাগ আছে এইটা, তো আমরা এটাকে কালেক্ট করে এই ট্রাকের মাধ্যমে ট্রান্সপোর্ট করে নিয়ে যাব আমাদের ট্রিটমেন্ট ইউনিটে অথবা ডিসপোজাল সাইটে। তো এই হিউম্যান ওয়েস্ট বা ওয়েস্ট ওয়াটার এতটা কন্টামিনেটেড এবং এতটা দূষিত যে আমাদের এটাকে কি করতে হবে, অবশ্যই ট্রিট করতে হবে। তো এতক্ষণ তো আমরা আলোচনা করলাম স্লাজ গুলো ট্রিটমেন্ট নিয়ে। এখন যদি আমাদের ইফ্লুয়েন্ট নিয়ে ট্রিটমেন্টের কথা একটু চিন্তা করি, আমরা যদি ইফ্লুয়েন্ট নিয়ে ট্রিটমেন্ট করি, কথা ইফ্লুয়েন্ট বলতে কি বোঝাচ্ছে, আমাদের সেপটিক ট্যাঙ্কে যে ওয়াটারটা বের হয়ে যায়, সেপটিক ট্যাঙ্কে সলিড সেপারেশনের পর যে ওয়াটারটা আমাদের ট্যাঙ্ক থেকে কন্টিনিউসলি বের হতে থাকে, সেটাকে বলতেছি ইফ্লুয়েন্ট ওয়াটার। আউটলেট পাইপ দিয়ে আমার যে ওয়াটারটা বেরিয়ে যাচ্ছে এটাকে বলে ইফ্লুয়েন্ট ওয়াটার। এখন ইফ্লুয়েন্ট ওয়াটার কি করব, তো ইফ্লুয়েন্ট ওয়াটার ইটসেলফ কিন্তু একটা দূষিত, ইফ্লুয়েন্ট ওয়াটারটা নিজেই দূষিত, কন্টামিনেটেড, কারণ এর মধ্যে আমার কি ডাইজেশন বা আমার এখানে ডিগ্রেডেশন অথবা এই জায়গায় স্লাজ ফর্মুলেশন 100% কমপ্লিট হয়নি, ওয়াটারটা 100% ট্রিটেড হয়নি, পার্শিয়ালি ট্রিটেড এই ওয়াটারটাকে, ইফ্লুয়েন্ট ওয়াটারটাকে আমাদের কি করা উচিত, ডিসপোজ করতে হবে। তো ডিসপোজটা কোথায় করব, আমরা অবশ্যই আর্থ সারফেসের উপর দিয়ে দিব না, আর্থ সারফেসের উপর দিলে সেটা কি করবে, এনভায়রনমেন্টকে ক্ষতি করবে এবং এর আশেপাশে যে মানুষ কন্ট্যাক্টে আসবে তারা হেলথ হ্যাজার্ডে পড়বে। আর আর্থ সারফেসে দিয়ে দিলে সেটা আবার কি সারফেস রান অফ হয়ে কোথায় চলে যাবে, নিয়ার বাই ওয়াটার বডি, নদী নালা খাল বিলে যাবে। তাহলে নদী নালা খাল বিলের পানিকে সে কি করবে, স্যার আমরা কতটুকু আলোচনা করতে পেরেছিলাম একটু কি আমাকে মনে করে দিতে পারো, তোমরা কি এই স্লাইডটা দেখছিলা, ডিসপোজাল অফ সেপটিক ট্যাঙ্ক ইফ্লুয়েন্ট? আচ্ছা, যে বিষয়টা ছিল সেপটিক ট্যাঙ্ক ইফ্লুয়েন্ট বলতে বোঝাচ্ছে আমাদের ট্যাঙ্ক থেকে যে ওয়েস্ট ওয়াটারটা ট্যাঙ্ক থেকে বের হয়ে যাচ্ছে পার্শিয়ালি ট্রিটেড, এটাকে বলে ইফ্লুয়েন্ট ওয়াটার। তো এই ইফ্লুয়েন্ট ওয়াটারটা পুরোটা ট্রিটেড না, এটা হলো পার্শিয়ালি ট্রিটেড। পার্শিয়ালি ট্রিটেড হওয়ার কারণে এর মধ্যে হাই কনসেন্ট্রেশনের বিওডি থাকবে, মাইক্রো অর্গানিজমস থাকবে, ফসফেট থাকবে, নাইট্রোজেন, এগুলো থাকবে। ঠিক আছে, তো এইগুলোকে আমরা নিয়ার বাই ওয়াটার বডিতে কখনো কি করতে পারবো না, ডিসপোজ করতে পারবো না, তাহলে আমাদের হেলথ হ্যাজার্ড দেখা দিবে। আবার আমি যদি এটাকে হিউম্যান কন্ট্যাক্টে চলে আসে, হেলথ হ্যাজার্ড দেখা দিবে, নিয়ার বাই ওয়াটার বডিতে গেলে সে অ্যাকোয়াটিক লাইফ কি হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, অ্যাকোয়াটিক লাইফ ক্ষতিগ্রস্ত হবে। তো আমাদের দেশে হয় কি, সেপটিক ট্যাঙ্কের ইফ্লুয়েন্টটা অনেক সময় উইদাউট ট্রিটমেন্ট এই নদী নালা খাল বিলে ফেলে দেওয়া হয়। এই ফেলে দেওয়ার কারণে আমাদের কি হয়, পলিউশন ঘটে, সারফেস ওয়াটারের অনেক বেশি পলিউশন ঘটে। তো সেক্ষেত্রে ডিসপোজালটা আমার কি রকম হবে, সেক্ষেত্রে এই সেপটিক ট্যাঙ্কের যে ইফ্লুয়েন্ট আছে এটার ডিসপোজালটা আমরা করতে পারি সাবসারফেস সয়েল অ্যাবজর্পশনের মাধ্যমে। সাবসারফেস সয়েল অ্যাবজর্পশনের মাধ্যমে মানে আমি আমার এই ওয়াটারটাকে সাবসারফেসে অ্যাবজর্ব করার সুযোগ দিয়ে দেবো, সাবসারফেসে ছড়াই দেবো, মানে আর্থের নিচে। আবার এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমি এমন ভাবে ছড়াই দিব না যাতে এই ওয়াটারটা আমাদের গ্রাউন্ড ওয়াটারটাকে কন্টামিনেট করে ফেলে, গ্রাউন্ড ওয়াটারে চলে যায়। তো যে এরিয়াতে গ্রাউন্ড ওয়াটার টেবিল ভেরি হাই উপর দিকে থাকে সেখানে আমরা হয়তোবা এই ইফ্লুয়েন্ট টাকে ডিসচার্জ করব না, আর যেখানে কিনা গ্রাউন্ড ওয়াটারটা নিচে থাকে সেখানে আমরা করতে পারি। তো এই সাবসারফেস
যে ডিস্ট্রিবিউশনটা আছে বা অ্যাবজর্পশন, তিনটা উপায় করা হয়। একটা অ্যাবজর্পশন ট্রেঞ্চ, একটা হলো অ্যাবজর্পশন পিট আর শক পিটের মাধ্যমে, আরেকটা হলো ডিসপোজাল টু দ্য নিয়ার বাই সোয়ার। তো এটা ঢাকা শহরে জেনারেলি ঘটে যে সেপটিক ট্যাঙ্ক থেকে যে ওয়েস্ট ওয়াটার জেনারেট করে, সেই ওয়েস্ট ওয়াটারকে আমরা কি করে দেই, ঢাকা ওয়াসা যে আমাদের সুয়ারেজ লাইন দিয়ে দিছে, আন্ডারগ্রাউন্ড পাইপলাইন, সেই আন্ডারগ্রাউন্ড পাইপলাইনের সাথে কানেক্ট করে দিই সেপটিক ট্যাঙ্ককে। এতে কি হবে, কন্টিনিউয়াসলি সেপটিক ট্যাঙ্ক থেকে ওয়েস্ট ওয়াটারটা কোথায় চলে যাচ্ছে, বা ইফ্লুয়েন্ট ওয়াটারটা আমাদের কোথায় চলে যাচ্ছে, সুয়েল লাইনে চলে যাচ্ছে। কিন্তু যেসব এরিয়ায় ধরো আরবান এরিয়ার বাইরে, আরবান লো ইনকাম কমিউনিটি স্ল্যামস, বা তুমি দেখো রুরাল এরিয়া, রিমোট রুরাল এরিয়া, হার্ড টু রিচ এরিয়া, এসব এরিয়াতে যদি আমার এই সেপটিক ট্যাঙ্ক ব্যবহার করা হয়, তো এই সেপটিক ট্যাঙ্কের যে ইফ্লুয়েন্ট আছে এগুলোর সঙ্গে আমরা কি করব, এই ইফ্লুয়েন্টের সাথে আমাদের কি করতে হবে। সেক্ষেত্রে আমাদের দুইটা অপশন আছে, একটা আছে অ্যাবজর্পশন ট্রেন্স আর একটা অ্যাবজর্পশন পিট। তো অ্যাবজর্পশন ট্রেন্সটা কি, অ্যাবজর্পশন ট্রেন্স হয়ে গেল শ্যালো ডেপথে, যেহেতু আমরা বলছি সাবসারফেস মানে সারফেসে না, সারফেস থেকে কিছুটা নিচে আমাদের কিছু পারফোরেটেড পাইপ দেওয়া হয়, ছিদ্রযুক্ত পাইপ, এবং ইফ্লুয়েন্টটাকে এই ছিদ্রযুক্ত পাইপের মধ্যে দিয়ে পাস করানো হয়। পাস করলে হবে কি, ছিদ্র দিয়ে পানিটা মাটির মধ্যে কি করে যাবে, স্প্রেড করে যাবে। এক্ষেত্রে ছিদ্রযুক্ত পাইপকে নিজের জায়গায় স্টেবল রাখার জন্য এবং ছিদ্র দিয়ে পানি যাতে বাইরে বেরিয়ে যাইতে পারে, এজন্য এই পাইপের উপরে চারপাশে আমাদের কি কোর্স পার্টিকেল দিয়ে দিতে হয়। যেমন এখানে দেখো স্টোন পার্টিকেল গুলোকে কি করে দেওয়া হচ্ছে, স্প্রেড করে দেওয়া হচ্ছে। স্প্রেড করে দেওয়ার কারণে কি হচ্ছে, এই পার্টিকেল বড় হওয়ার কারণে এদের মাঝখানে পোর স্পেসটা একটু বেশি থাকে, পানিটা সহজে বেরিয়ে যাইতে পারে। কিন্তু এই পারফোরেটেড পাইপ দিয়ে এর উপর যদি তুমি বালি বা স্যান্ড দিয়ে দিতা, তাহলে কিন্তু ক্লগ হয়ে যাইতো এই পারফোরেটেড পাইপের ইয়েগুলো, ছিদ্রগুলো, হোলগুলো ঠিক বন্ধ হয়ে যেত। তো এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি যেখানে আমার বড় জায়গা আছে। দেখো এরকম একটা সেপটিক ট্যাঙ্কের ওয়াটারটাকে আমি স্প্রেড করে দেওয়ার জন্য আমাদের দেখো বিশাল বড় একটা এরিয়া লাগতেছে, কনস্ট্রাকশনটাও কস্টলি। কিন্তু তুমি যদি দেখো বাংলাদেশের মতো লো ইনকাম কমিউনিটিতে, যেখানে কিনা জায়গার প্রতুলতা অপ্রতুলতা নেই, যে জায়গায় সহজে আমাদের জায়গা পাচ্ছি না, সেই জায়গায় আমরা কি করতে পারি, এই আমার আবার কনভেনশনাল সোয়ার সিস্টেমও নাই, তখন আমি পানিটাকে কি করব, তখন আমরা অ্যাবজর্পশন পিটস বা শক পিটস ব্যবহার করি। শক পিটসটা হয়ে গেলে একটা ভার্টিক্যাল, এটা হলো কি অ্যাবজর্পশনের জন্য আমরা ভার্টিক্যাল কূপ খনন করি, কূপ খনন করে সেপ্টিক ট্যাঙ্কের ওয়াটারটাকে এই কূপের মধ্যে দিয়ে দিই। এখন এই কূপ থেকে পানিটা চারপাশে কি করে যায়, সিপ করে যায় নিয়ার বাই সয়েলের মধ্যে দিয়ে। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হয়, একটু বড় পার্টিকেল গুলো নিচের দিকে আর ছোট পার্টিকেল গুলো উপর দিকে কম্প্যাক্ট করে দেওয়া হয়। আমাদের দেশে ম্যাক্সিমাম ক্ষেত্রে দিয়ে দেখা হয় কি, ভাঙ্গা ইটের টুকরো গুলো এই পিটের মধ্যে দিয়ে দেওয়া হয়। অনেক সময় হয় কি, এই পিটটা দেখা যায় সয়েলটা খুবই আনস্টেবল, তখন রিং ব্যবহার করা যেতে পারে, কিন্তু না করাটাই বেটার। তো এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে এর বটম থেকে গ্রাউন্ড ওয়াটার টেবিলের মধ্যে যাতে একটা বড় ডিফারেন্স থাকে, না হইলে গ্রাউন্ড ওয়াটার কি করে ফেলবে, কন্টামিনেট করে ফেলবে। তোমরা 2-2 যে বিল্ডিং কনস্ট্রাকশন পড়েছিলাম সুশীল কুমারের বই, সেই বইটাতে তোমরা এখানে দেখতে পারবা শকপিটের একটা ডিজাইন, একটা শকপিটের ডিজাইন কেমন হয়, শকপিটের বটম গ্রাউন্ড ওয়াটার টেবিল থেকে কত হাইটে থাকবে, বা নিয়ার বাই যদি একটা টিউবওয়েল থাকে, টিউবওয়েল থেকে শক ওয়েলের দূরত্ব কতটুকু থাকবে, এরকম কিছুটা গাইডলাইন দেওয়া আছে। তো এটা হয়ে গেল ওয়েল, ঠিক আছে, এটা শক পিট বলা হয়, পিট মানে গর্ত। এইটা হলো কি, ভার্টিক্যালি আমি আমার অ্যাবজর্পশনের সুযোগ করে দিচ্ছি যেখানে আমার জায়গা কম। আর যদি আমার জায়গা অত্যধিক থাকে, গ্রাম অঞ্চলে আমার প্রপার্টি আছে, সমস্যা নেই, সেসব জায়গায় আমরা কি করতে পারি, এই পারফোরেটেড পাইপ দিয়ে অ্যাবজর্পশন ট্রেন্স তৈরি করতে পারি। তো এখন বলো তো, এতটুকুর মধ্যে কারো কোনো কোয়ারি বা কোশ্চেন আছে? আমার এখানে স্লাইডে কিন্তু কথা অনেক কম লেখা আছে, বাট তোমাদের কিন্তু অনেক ভালোভাবে পড়তে হবে। এখান থেকে কিন্তু তোমাদের কনসেপচুয়াল কোশ্চেন আসবে এক্সামে। কোনো কোশ্চেন আছে বা কোয়ারি? না থাকলে আমরা আজকে আমাদের নতুন আরেকটা টপিক শুরু করব। এটা ধরো কোরিলেট করতে পারবো তোমরা, সেটা হলো ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট। তোমরা ফিকাল স্লাজ কখনো কি আমি তোমাদের পড়িয়েছি, বা ফিকাল স্লাজ সম্পর্কে তোমাদের ধারণা আছে স্টুডেন্টস? জি স্যার, 3-1 এ পড়ানো হয়েছিল।
3-1 ফিকাল স্লাজ। তাছাড়া এই সেমিস্টারে ফিকাল নিয়ে কোনো ওয়ার্ড কখনো তোমরা মাথায় আসে নাই তোমাদের? জি স্যার, ম্যাম পড়াইছেন। ফিকাল স্লাজ পড়াইছেন, ওকে। ম্যাম কি ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট পড়াইছেন? না স্যার, এটা পড়ায় নাই। আচ্ছা, ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট। ফিকাল কলিফর্ম, তারপর নন ফিকাল কলিফর্ম। আচ্ছা, ফিকাল বলতে কি বোঝাও, কিছু বুঝতে পারবা? ফিকাল বলতে বোঝাচ্ছে মানুষের ফেসিস থেকে যে ওয়েস্ট তৈরি হয়, সে ওয়েস্টটা থেকে যে স্লাজ তৈরি হয়। স্যার হিউম্যান অথবা ওয়ান ব্লাড থেকে যেটা আসে স্যার। জি জি, বিশেষ করে আমি যদি সিম্পল ভাষায় বলি, আমরা যে হিউম্যান বিং যে এক্সক্রিটা ডিসপোজ করি কোথায়? ল্যাট্রিনে, তাই না? ল্যাট্রিন থেকে সেগুলো কোথায় চলে যায়? পিটে, অথবা কোথায় চলে যায়? তোমার হচ্ছে হলো ইয়েতে চলে যায়, সেপটিক ট্যাঙ্কে, তাই না? তো এরপর এই ওয়েস্ট গুলো, হিউম্যান ওয়েস্ট গুলো কি হয়? ডাইজেস্টেড হয় অ্যানারোবিক ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটির কারণে, তারপর সেখান থেকে স্লাজ তৈরি হয়। তো মানুষের মল থেকে যে স্লাজ তৈরি হচ্ছে এটাকে বলে ফিকাল স্লাজ। ঠিক আছে? তো এখানে আমরা কয়েকটা জিনিস দেখি, আমাদের কয়েকটা টার্মিনোলজি আগে মনে করতে হবে। একটা হলো অন সাইট স্যানিটেশন। অন সাইট স্যানিটেশন কি আমরা পড়েছি এর আগে কখনো? আমরা কিন্তু অন সাইট স্যানিটেশনটা পড়ে গেছি। তো অন সাইট স্যানিটেশন সিস্টেম হইলো এমন সিস্টেম যে সিস্টেমে আমরা কি করি, ফিকাল ওয়েস্ট, মানুষের শরীর থেকে যে মল বা ওয়েস্ট তৈরি হয় ইউরিন সহ, সে ওয়েস্ট গুলোকে আমরা যদি ওই সাইটে, ওই লোকেশনে স্টোর করি, তাকে ট্রিট করি এবং তাকে ডিসপোজ করি, তাহলে এই সিস্টেমটাকে বলা হয় আমাদের অনসাইট সিস্টেম। এটা একটা হাউস হোল্ডের জন্য হতে পারে, একটা কমিউনিটির জন্য হতে পারে। যেমন উদাহরণ হলো সেপটিক ট্যাঙ্ক। সেপটিক ট্যাঙ্কে এই ফেকাল ওয়েস্ট গুলোকে আমরা কালেক্ট করি, কিছু সময়ের জন্য স্টোর করি, সেখানে কিছুটা ডাইজেস্ট ঘটে। এছাড়া আমাদের পিট ল্যাট্রিন, পোর ফ্ল্যাশ ল্যাট্রিনের যে পিট, এই পিট গুলো, বা আমাদের হচ্ছে হলো পোর ফ্ল্যাশের ক্ষেত্রে আমরা যেটা হচ্ছে হলো লিচ পিট বলতেছি, এইগুলো হলো এই সিস্টেম নিয়ে, ল্যাট্রিন নিয়ে এই সিস্টেম গুলোকে বলা হয় অনসাইট স্যানিটেশন সিস্টেম। তো অনসাইট স্যানিটেশন সিস্টেমে যে স্লাজ তৈরি হয়, স্লাজ যেগুলো অ্যাকুমুলেটেড হয় ইন অল টাইপ অফ অনসাইট স্যানিটেশন সিস্টেম, তাকে বলা হয় ফিকাল স্লাজ। ওকে। তো সেপটিক ট্যাঙ্কের ক্ষেত্রে ফিকাল স্লাজ বলতে বোঝাচ্ছে আমাদের স্কাম তৈরি হয়, স্লাজ তৈরি হয়, এবং লিকুইড যেগুলো আছে, ওয়েস্ট লিকুইড, এগুলোকে একত্রিত আমরা বলি সেপ্টেজ। সেপটিক ট্যাঙ্কের ওয়েস্ট গুলোকে বলা হয় সেপ্টেজ। তো এই সেপ্টেজ আর ফিকাল স্লাজকে আমরা ইন্টারচেঞ্জেবলি কি করতে পারি? ব্যবহার করতে পারি। তো বিষয় হলো অনসাইট স্যানিটেশন সিস্টেম নিয়ে আমাদের ধারণা আছে সবাই, আমরা আলোচনা করেছি কিভাবে ডিজাইন করা যায়, সেটা আমরা জানি। এরপর এর মধ্যে যে ফিকাল স্লাজ তৈরি হয় সেটাও আমরা জানি। তো এখন কথা হলো ফিকাল স্লাজ ম্যানেজমেন্টটা কি? তো ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট বলতে বোঝাচ্ছে টু এ সিস্টেম approach that includes technologies and mechanisms for containment, emptying, collection, transportation, treatment, disposal, and or reuse of sludge produced in on-site sanitation system such as septic tanks, pit, বা poor flush latrines. Conventional sewer system is not included in FSM. কনভেনশনাল সুয়ার সিস্টেম বলতে কি বোঝাচ্ছে ম্যাডাম? যেটা তোমাদের পাইপ সিস্টেম তোমাদের পড়াচ্ছে, তাই না? পাইপ ওয়াটার, ওয়েস্ট ওয়াটার কালেকশন যে সিস্টেমটা আছে, এই সিস্টেমটাকে বলা হয় কনভেনশনাল সুয়ার সিস্টেম। তো কনভেনশনাল সুয়ার সিস্টেম বাদে আমাদের যত ধরনের টেকনোলজি গুলো আছে, সেই টেকনোলজি গুলো নিয়ে ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট আমরা করতে পারি। ম্যানেজমেন্ট বলতে বোঝাচ্ছে আমরা যে টেকনোলজি বা আমাদের মেকানিজম আছে, ধরো সেপটিক ট্যাঙ্ক একটা মেকানিজম, পিট একটা মেকানিজম, পোর ফ্ল্যাশ লিচ পিট একটা মেকানিজম, এই মেকানিজম গুলোতে যে ওয়েস্ট গুলো বা ফেকাল স্লাজ গুলো কি হবে, অ্যাকুমুলেট হবে, সেগুলোকে আমাদের কন্টেইন করে রাখতে হবে, রেখে দিতে হবে, জমায় রাখতে হবে। তারপর সেটাকে এমটি করতে হবে, ওই কন্টেইনমেন্ট থেকে তাকে এমটি করে নিতে হবে, এমটি করে কালেক্ট করে তাকে কি করে নিয়ে যেতে হবে, একাধিক কন্টেইনমেন্ট থেকে এমটি করা স্লাজ গুলোকে কালেক্ট করতে হবে, সেগুলোকে ট্রান্সপোর্ট করতে হবে এবং তাকে ট্রিট করতে হবে। ট্রিটমেন্টের পর প্রয়োজন হলে সেটাকে আমরা ডিসপোজ করব অথবা সেটাকে রিউজ করব। এটা হলো ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট। বুঝতে পারছি? তো এটা কিন্তু একটা চেইন অফ সার্ভিস বা একটা সার্ভিস চেঞ্জ, একটার পর একটা কাজ। একাধিক কন্টেইনমেন্ট থেকে আমরা কি করব, এই ওয়েস্ট গুলোকে কালেক্ট করব, কালেক্ট করলে কি হচ্ছে, ওই কন্টেইনমেন্ট গুলো এমটি, ফাঁকা হয়ে যাচ্ছে, সেগুলো আবার পুনরায় ব্যবহার করতে পারবো। তারপর সেগুলোকে ট্রান্সপোর্ট করে ট্রিটমেন্ট করবো এবং ডিসপোজাল করব। সব ক্ষেত্রে মাথায় রাখতে হবে, আমরা ম্যানেজমেন্ট এই জন্য বলতেছি যে কোনো ক্ষেত্রে হিউম্যান কন্ট্যাক্ট এখানে আসবে না। তুমি যদি ম্যানেজমেন্ট তোমার না থাকে, তুমি যদি ওয়েল ম্যানেজড ওয়েতে এই কাজটা না করো,
তোমার কি হবে না, হিউম্যান কন্টাক্ট তুমি মেনটেন করতে পারবে না। তো হিউম্যান কন্টাক্ট থেকে দূরে রেখে এনভায়রনমেন্টকে ক্ষতি না করে হিউম্যান হেলথ হ্যাজার্ডটাকে বাইপাস করে আমার এই ফেকাল স্লাজ গুলোকে ম্যানেজ করাটা হলো ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট। তো আমাদের দেশে কি, আমাদের দেশের যদি কিছু অ্যাচিভমেন্ট সম্পর্কে নিয়ে আলোচনা করি, তো দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 1990 সালে টোটাল পপুলেশনের 34% পপুলেশন কি করতো, আমাদের ওপেন ডিফিকেশন করতো, মানে ফাঁকা জায়গায় টয়লেট করতো। কিন্তু সেটাকে আমরা কমায়ে প্রায় নিয়ে আসছি 1% 2015 সালের মধ্যে। কিভাবে সম্ভব হয়েছে, আমাদের এই ল্যাট্রিন এবং অনসাইট ল্যাট্রিন বা অনসাইট টেকনোলজি অ্যাডাপ্টেশনের মাধ্যমে। গ্রাম অঞ্চলে আমরা পিট ল্যাট্রিন বানাই দিছি, স্লাম এরিয়াতে ল্যাট্রিন বানাই দিছি, সেটা একটা ফ্যামিলির জন্য হোক বা একাধিক ফ্যামিলির জন্য হোক। শহর অঞ্চলে মানুষকে এনকারেজ করেছে যাতে তারা সেপটিক ট্যাঙ্ক ব্যবহার করে, সেপটিক ট্যাঙ্ক থেকে ইফ্লুয়েন্টটা কনভেনশনাল সোয়ারে দেয় অথবা শক পিটে দিয়ে দেয়। তো